আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমরা আমাদের আজকের ক্লাসে অধ্যায় ৮ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার দ্বিতীয় খণ্ডের আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আজকের ক্লাসে বেসিক্যালি যে সকল বিষয়গুলোকে কভার করব তার প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্লাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কিত সমস্যা দেখব, এরপর আমরা ফোটনস সম্পর্কিত সমস্যা দেখব, তারপর আমরা রঞ্জন রশ্মি, আলোক তড়িৎ ক্রিয়া, ডি ব্রগলি বস্তু তরঙ্গ, কম্পটন ক্রিয়া এবং সর্বশেষে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সমস্যা নিয়ে আলোচনা করে আজকের ক্লাসটি ইনশাআল্লাহ শেষ করব। তো চলুন দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা প্ল্যাঙ্কের কৃষ্ণবস্তুর বিকিরণ নিয়ে বলা হচ্ছে যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্য এবং অদৃশ্য তাড়িৎচুম্বক তরঙ্গ বিকিরণ শোষণ করে তাকে আমরা কৃষ্ণবস্তু বলেছি, তাই তো? এবং সেই কৃষ্ণবস্তুর বিকিরণের জন্য যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে, আপনারা একবার ফর্মুলাগুলোর উপর চোখ বুলিয়ে নিতে পারেন এবং যদি আপনাদের কাছে মনে হয় এই সম্পর্কিত আপনাদের আরো ডিটেইল ধারণা দরকার, তাহলে আপনাদের টেক্সট বই, আপনাদের লেকচার শিটস অথবা অন্যান্য কোনো রেফারেন্স বুক থেকে একটু কষ্ট করে আপনাদের এই টপিকের ধারণাগুলো ক্লিয়ার করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা ভিডিওটি পজ করে আরো একবার টপিকগুলোকে রিভিউ করতে পারেন। এনিওয়েজ, আমরা এখন যেটা করব যে এই টপিকগুলোর উপর বেস করে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যাতে করে আমরা বুঝতে পারি কি করে আসলে সহজে এই ফর্মুলাগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর জন্য। তো এই উদ্দেশ্যে আমরা প্রথম যে প্রবলেমটি দেখছি, বলা হচ্ছে একটি আদর্শ কৃষ্ণবস্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 316 জুল তাপে প্রতি মিটার স্কোয়ার বা প্রতি একক ক্ষেত্র থেকে প্রতি সেকেন্ডে বিকিরণ করে। বলা হচ্ছে 0.05 মিটার ব্যাসার্ধের এবং 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা অপর একটি কৃষ্ণ গোলক প্রতি সেকেন্ডে কত ক্যালোরি তাপ বিকিরণ করবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এই ফর্মুলাগুলোকে আপনারা মনে রাখতে পারেন চাইলে, এগুলো আপনাদের জন্য ইনশাআল্লাহ বেশ হেল্পফুল হবে যদি মনে রাখতে পারেন। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ফোটনের সম্পর্কিত। আমরা বলছি যে আমরা সবাই জানি আসলে আলোকের যে কোয়ান্টাম থিওরি ছিল সেখানে বলা হয়েছিল কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তি নিঃসরণ নিরবচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা কোনো বিকিরণের অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। আলোর এই কণা বা প্যাকেটকেই কোয়ান্টামকেই ফোটন বলেছিলাম, এবং ফোটনের শক্তি আমরা সবাই জানি E = h nu বা hc by lambda, এবং ফোটনের ভরবেগের জন্য আমরা বলতে পারি P = h nu by c by h by lambda বা E/c। এখন এবং রঞ্জন রশ্মি সম্পর্কেও আমরা পড়ে এসেছি। দ্রুতগতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে তা উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে বিকিরণ উৎপন্ন হয় তাকেই আমরা বলেছি এক্স-রে। তো এক্স-রে দু রকম, কোমল এক্স-রে এবং কঠিন এক্স-রে আমরা জানি, এবং এক্স-রের জন্য যে আমাদের শর্ত ল্যামডা মিনিমাম = c/μ max বা hc/ev আমরা জানি। এবং এক্স-রে ধর্মগুলোকেও আমাদের আশা করি হচ্ছে কি আমরা এবং এক্স-রে ধর্ম সম্পর্কেও আমরা জানি, এখানে দেওয়া আছে ধর্মগুলোকে। আপনারা চাইলে একবার এখন ভিডিওটি পজ করে ধর্মগুলো সম্পর্কে অবহিত হতে পারেন, এবং এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদের এমসিকিউর জন্য প্রায় বেশ আসে পরীক্ষায়। এনিওয়েজ, আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি এই আমাদের এক্স-রে রিলেটেড, আমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছি আমাদের কাছে বলা হচ্ছে সর্বনিম্ন 0.8 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি উৎপাদনের জন্য এক্স রশ্মি নলের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বিভব পার্থক্যের সর্বনিম্ন মান কত হওয়া প্রয়োজন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিন্তু একটু আগেই ইকুয়েশন দেখে এসেছিলাম যে ল্যামডা মিনিমামের জন্য hc/ev, তাই না? তো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে বিভব পার্থক্যের মান v = হওয়া উচিত hc/e ল্যামডা মিনিমাম, তাই না? এখন আমাদের এখানে সর্বনিম্ন ল্যামডা মিনিমাম কত বলে দিয়েছে? 0.8 অ্যামস্ট্রং। দ্যাট মিনস 0.8 × 10⁻⁻10 মিটার। এবং এইচ এর ভ্যালু প্লাঙ্কস কনস্ট্যান্ট আমরা সবাই জানি কতটুকু, আসলে 6.63 × 10⁻34 জুল সেকেন্ডস। এবং আমরা ই হচ্ছে এখানে ইলেকট্রনের চার্জ, অবভিয়াসলি 1.6 × 10⁻19 কুলম্ব, এন্ড অবভিয়াসলি আলোর বেগ c হচ্ছে 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড, তাই তো? সো মানগুলো যদি সবাই আমরা বসিয়ে কিন্তু এখান থেকে আমরা বিভবের মান পেয়ে যেতে পারবো, তাই না? বিভবের মান তাহলে আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। এখান থেকে আমরা বিভবের মান পাচ্ছি বেসিক্যালি 15.54 কিলোভোল্ট। 15.54 কিলোভোল্ট। সো এটাই হচ্ছে আমাদের জন্য
সর্বনিম্ন বিভব পার্থক্যের প্রয়োজন। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে এক ব্যক্তি বুকের এক্স-রে করার সময় 1.5 × 10⁻³ জুল শক্তি শোষণ করলেন। প্রতিটি এক্স-রে ফোটনের শক্তি বলা হচ্ছে 40,000 eV। বলা হচ্ছে তিনি কত সংখ্যক ফোটনের শক্তি বেসিক্যালি শোষণ করেছেন। এখন আমরা কিন্তু বলতে পারি যে আমাদের ফোটনের যে সংখ্যা আছে সে ফোটনের সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে মোট শক্তি বা মোট শোষিত শক্তি ওভার প্রতিটি ফোটনের শক্তি। একটা ফোটনের শক্তি কতটুকু যদি আমরা জানি তাহলে কিন্তু সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রতিটি ফোটনের শক্তি সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে n এর মান বের করতে পারি। এখন মোট কতটুকু শক্তি আমরা আসলে দেখতে পাচ্ছি, মোট শক্তি আমাদের কাছে বলা হয়েছে 1.5 × 10⁻³ এখন 40,000 eV ফোটনের শক্তি যদি আমরা বলি প্রতিটি ফোটনের শক্তি, তাহলে আসলে আমাদের জন্য কত দাঁড়াচ্ছে 40,000 eV এর জন্য 40,000 eV। এখন এর মধ্যে আমরা জানি যে প্রতিটা 1 eV ইকুয়ালস টু কত, 1 eV ইকুয়ালস টু বেসিক্যালি হচ্ছে কি 1. আমরা এই পার্টটুকুকে করি কাজ ক্যালকুলেশন 1.5 × 10⁻³ এবং 40,000 eV যেহেতু 40,000 টাইমস 1.6 × 10⁻⁻19 জুল যেহেতু বসিয়ে দিলে আমরা কিন্তু ক্যালকুলেশন থেকে বলতে পারি 2.3 × 10⁻11 আসে n এর মান। সুতরাং উনি টোটাল 2.3 × 10⁻11টি ফোটনের শক্তি শোষণ করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি আলোক তড়িৎ ক্রিয়া আলোচনা করছি। কার্যপেক্ষক আমরা জানি কি কোনো ধাতুর পৃষ্ঠে ইলেকট্রনের নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে আমরা ওই ধাতুর কার্যপেক্ষক বলে থাকি। সূচন কম্পাঙ্ক সম্পর্কে আমরা জানি আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোনো ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণ ঘটে তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলা হয়ে থাকে। এবং এখানে আমরা হচ্ছে গিয়ে যে পার্টিকুলার ইকুয়েশনগুলো দেখছি এগুলো নিয়ে কিন্তু আমরা প্রচুর কাজ করি সাধারণত, এবং এই গ্রাফটাকে নিয়েও কাজ করা হয়। আমরা যদি হচ্ছে গিয়ে বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করবো তখন এই সূত্রগুলোর পারফেক্ট অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পারবো। আর আপনারা চাইলে কিন্তু এখনই হচ্ছে গিয়ে আপনারা এই ভিডিওটি পজ করে আপনাদের মেইন টেক্সট বই থেকে সিচুয়েশনগুলো একবার রিভিউ করতে পারেন। তো আমরা যে প্রথম সমস্যা দেখতে পাচ্ছি এই টপিকের উপর বলা হচ্ছে একটি ইলেকট্রনকে 150 ভোল্ট বিভব পাঠকের মধ্য দিয়ে পাঠানো হলে এর সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি দ্বিবর্গী তরঙ্গের জন্য λ' হচ্ছে h/mv, তাই না? আবার আমরা বলতে পারি ½ of mv² ইলেকট্রনের যে গতিশক্তি তা হচ্ছে ev এর সমান। সো এখান থেকে যদি আমরা ইলেকট্রনের বেগ v বের করতে পারি আমরা বলতে পারবো 2ev/m √. এখন এখান থেকে আমরা তাহলে বেগের মান কতটুকু পাচ্ছি √2 × 1.6 × 10⁻⁻19 হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। এখানে আমাদের বিভব পার্থক্য হচ্ছে 150 ওভার আমরা এখানে ইলেকট্রনের ভর কত আমরা সবাই জানি 9.11 × 10⁻30, তাই না? যদি তাই হয় এখান থেকে আমরা তাহলে বেগ কতটুকু বের করতে পারছি v ইকুয়ালস টু, এখান থেকে আমাদের ইলেকট্রনের বেগ আসছে 2.3 × 10⁶ মিটারস পার সেকেন্ড। সুতরাং তার সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য λ' হবে h এর জায়গায় 6.63 × 10⁻34 ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর 9.11 × 10⁻34 টাইমস 2.3 × 10⁶। তো 10⁻34 পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। আমরা কিন্তু তাহলে বলতে পারি 6.63 ওভার 9.11 টাইমস 2.3 × 10⁻6। অর্থাৎ λ' ইকুয়ালস টু হচ্ছে 3.2 × 10⁻7 মিটার। এটাই তাহলে আমাদের জন্য তরঙ্গ দৈর্ঘ্য।
পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 1.8 মিলিওয়াটের কোনো ফটোতড়িৎ কোষের উপর আপতিত হলো। যদি আপতিত ফোটনের 0.2% ফটো ইলেকট্রন উৎপন্ন করে তবে কোষে তড়িৎ প্রবাহ কত হবে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যদি এরকম ধরে নিই যে টোটাল টি সেকেন্ড সময়ের মধ্যে আমাদের কোষে n সংখ্যক ফোটন আপতিত হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো টোটাল এনার্জি E is equals to NHF অথবা NHC ওভার ল্যামডা, তাই না? এখন এখান থেকে যদি আমরা ক্ষমতা বা পাওয়ারের কথা চিন্তা করি, টোটাল ক্ষমতা কতটুকু? ক্ষমতা হচ্ছে E ওভার T অথবা NHC ওভার ল্যামডা T বলতে পারি। সো এখান থেকে আমরা কতগুলো ফোটন আসলে নির্গত হচ্ছে সেই ফোটনের মান n ইকুয়ালস টু কি বলবো? P ল্যামডা T ওভার HC বলতে পারি। এতটুকু আমরা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, খুব ভালো। এখন এখান থেকে আমরা যদি বলি যে নির্গত ইলেকট্রনের সংখ্যা হচ্ছে আলটিমেটলি n, which is আমাদের ফোটন এর 0.2%, তাই তো? যদি তাই হয় তাহলে আমরা বলতে পারবো P lambda T, n এর জায়গায় আমরা বসাবো P lambda T over HC into 0.02। ওকে, এখন n সংখ্যক যে ফটো ইলেকট্রন বের হচ্ছে, আমরা ধরে নিচ্ছি n সংখ্যক ফটো ইলেকট্রন বের হচ্ছে। সো এই n সংখ্যক ফটো ইলেকট্রনের মোট চার্জ আসলে কতটুকু হবে? মোট চার্জ নিয়ে যদি কথা বলি Q is equals to হবে NE। ওকে, এবং যদি চার্জের মান আমরা পেয়ে যাই Q, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের জন্য বিদ্যুৎ প্রবাহ I is equals to Q over T। সো Q এর মান কত? NE over T, তাই তো? আবার আমরা n কে কিভাবে প্রকাশ করছি? n এর জন্য প্রকাশ করছি P lambda T over HC into 0.02 times E over T, তাই তো? AT এবং AT পরস্পরকে ক্যান্সেল আউট করে আলটিমেটলি মান থাকে P lambda times P lambda times 0.02 times ইলেকট্রন এর চার্জ ওভার HC, তাই তো? এখন আমরা সবাই জানি H এর মান প্ল্যাঙ্কের ধ্রুবক 6.63 into 10 to the power minus 34 joule seconds। আলোর বেগ c equals to 3 into 10 to the power 8 meters per second। আমরা এখানে ল্যামডা বলে দেওয়া হচ্ছে 500 ন্যানোমিটার, মানে 500 into 10 to the power minus 9 মিটার। এবং আমরা এখান থেকে কতটুকু পাওয়ারের কতটুকু পাওয়ার অ্যাপ্লাই করছি? P ইকুয়ালস টু আমরা বলছি হচ্ছে বেসিক্যালি 1.8 মিলিওয়াট, মানে 1.8 into 10 to the power minus 3 ওয়াট। I guess that's it। এবং ইলেকট্রনের চার্জও আমরা জানি 1.6 into 10 to the power minus 19 কুলম। সবগুলো মান যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা খুব সহজে বিদ্যুৎ প্রবাহের মান এখান থেকে বের করতে পারবো ক্যালকুলেশন করে। যেই মানটা আসছে সেটা হলো, সো এখান থেকে আসছে I এর মান 1.45 into 10 to the power minus 5 অ্যাম্পিয়ার। সো এটাই কিন্তু আমাদের বিদ্যুৎ প্রবাহের মান। পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই, বলা হচ্ছে কোনো ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব 0.96 ভোল্ট হবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা জানি সাধারণত ফটোইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে কার্যপেক্ষকের পরে যেই পরিমাণ আমাদের এনার্জি অবশিষ্ট থাকবে পুরোটুকু এনার্জি কিন্তু আসলে ইলেকট্রনকে দিয়ে দেওয়া হবে কিসের জন্য? সেই জন্য গতিশীল হতে পারে। সো আমরা কিন্তু বলতে পারি হাফ অফ mv স্কোয়ার দ্যাট ইজ গোয়িং টু বি দ্য স্টপিং ভোল্টেজ অর নিবৃত্তি বিভব which is equals to EV, তাই তো? আমাদের কাছে কিন্তু v এর ভ্যালু বলে দিয়েছে। v কত বলেছে? 0.96। আমাদের কাছে জিজ্ঞেস করছে ইলেকট্রনের সর্বাধিক বেগ v ম্যাক্স কত হবে। সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি
বেসিক্যালি v এর সমীকরণ ইকুয়ালস টু √2 ev/m, তাই তো? এখন এখান থেকে আমরা v যেহেতু বলে দিয়েছি, ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অ্যান্ড আমরা ইলেকট্রনের ভর জানি 9.11 × 10⁻31 kilograms. সো মানগুলো যদি বসিয়ে দেই আমরা বলতে পারবো v is equals to √2 times 1.6 × 10⁻19 times ভোল্টেজ যেটা 0.96/m, কত এখানে মাস হচ্ছে গিয়ে 9.11 × 10⁻31 kilograms, রাইট? সো এখান থেকে ভেলোসিটি আমরা যদি ক্যালকুলেশনটা করি, আলটিমেটলি আমরা পেয়ে যাবো হচ্ছে 5.81 × 10⁵ meters/second. সো এটাই হচ্ছে কি আমাদের জন্য ইলেকট্রনের বেগ। আশা করি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে নির্ধারিত তরঙ্গের একটি বিকিরণ কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে নির্বৃত্তি বিভবের মান হয় 4.8 ভোল্ট। উক্ত ধাতব পৃষ্ঠে যদি দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যের একটি বিকিরণ আপতিত হয় তাহলে নির্বৃত্তি বিভবের মান পাওয়া যায় 1.6 ভোল্ট। ধাতব পৃষ্ঠের সূচন তরঙ্গ দৈর্ঘ্যে প্রথম আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কত? সো এই প্রবলেমটা সলিউশনের জন্য আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে চাইলেই আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের যে বেসিক ফর্মুলা ছিল সেটাকে ইউজ করতে পারি, তাই না? এবং আমরা জানি ফটোইলেকট্রিক ইফেক্টের সেই বেসিক ফর্মুলা থেকে আমরা বলতে পারি hc/λ, যেটা আপতিত আলোক রশ্মির শক্তি, ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কার্যপেক্ষক phi নট প্লাস ev1, রাইট? এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি যে hc/λ আপতিত আলোক শক্তি ইজ ইকুয়ালস টু hc/λ0, এটা হচ্ছে কার্যপেক্ষক, প্লাস ev1, তাই না? এবং আমরা যদি হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্ষেত্রের জন্য চিন্তা করি, দ্বিতীয় ক্ষেত্রের জন্য কিন্তু বেসিক্যালি আমরা কি করেছি বলেছি, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ আপতিত করা হচ্ছে। তো তখন আমরা বলবো hc/2λ ইজ ইকুয়ালস টু আমাদের জন্য hc/λ0 প্লাস ev2, রাইট? আচ্ছা, এখন যদি আমরা এই দুটো ইকুয়েশন নিয়ে আলটিমেটলি কাজ করতে যাই তাহলে আমরা খুবই সিম্পলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রথমে আমরা এই প্রথম পার্টের ইকুয়েশনটাকে নিয়ে বলতে পারি hc/λ মাইনাস hc/λ0 ইজ ইকুয়ালস টু ev1, এবং সিমিলারলি এখান থেকে বলতে পারি আমরা hc/2λ মাইনাস hc/λ0 ইকুয়ালস টু ev2. Let's give that number 1 and let's give that number 2 equation. যদি এখন আমরা এই 1 এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে অনুপাত করি তাহলে আমরা কি পেয়ে যাব খেয়াল করে দেখি। আমরা কিন্তু বেসিক্যালি খেয়াল করে দেখি বোথ সাইড থেকে hc আমরা কমন নিয়ে ফেলতে পারি, তাই না? যদি কমন নিয়ে ফেলি কাটাকাটি চলে যায় আলটিমেটলি, সো আমরা বলতে পারি 1/λ মাইনাস 1/λ0 ডিভাইডেড বাই 1/2λ minus 1/λ0 is equals to v1/v2. আমাদের কাছে কিন্তু v1/v2 এর মান, v1 এর মান দেওয়া আছে। v1 কত বলা হচ্ছে 4.8 ভোল্ট, এবং v2 কতটুকু বলা হচ্ছে আমাদের জন্য 1.6 ভোল্ট, কারেক্ট? তো বেসিক্যালি এখান থেকে আমরা যদি ক্যালকুলেশনটাকে এগিয়ে নিয়ে যাই সম্পূর্ণ সিনারিওতে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে গিয়ে আমরা তাহলে বলতে পারি 1/λ minus 1/λ0 is equals to 3/2λ minus 3/λ0, ঠিক আছে? ক্যালকুলেশনটা যদি আমরা আরো একটু অ্যাডভান্স করি আমরা পাবো হচ্ছে গিয়ে 3/λ0, এইটাকে বাম পক্ষে নিয়ে এসে 1/λ0 is equals to আমরা বলতে পারবো 3/2λ মাইনাস 1/λ, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি তারপর আমরা কিন্তু হচ্ছে কি খুব সহজে এখানে λ0 এবং λর ইকুয়েশন একটা সম্পর্ক বের করতে পারবো। সেটা কিন্তু আমাদের কাছে বের করতে বলা হচ্ছে ধাতব পৃষ্ঠটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে কতটুকু। বেসিক্যালি আমরা λ এবং λ0 এর সমীকরণের একটা তুলনা চাচ্ছি। আমরা কিন্তু এখান থেকে বলতে পারি বেসিক্যালি λ0 ইজ ইকুয়ালস টু, যদি ক্যালকুলেশন আমরা কমপ্লিট করি 4λ। সুতরাং আমরা বলতে পারি যে প্রথমে যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্য ছিল ধাতব পৃষ্ঠের সূচন তরঙ্গ দৈর্ঘ্য প্রথমে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যে কিন্তু 4 গুণ, ঠিক আছে? সো দ্যাটস দি ফাইনাল অ্যান্সার, আই গেস। বুঝতে পারছি আমরা সবাই। পরবর্তী টপিকে যদি আমরা যাই, পরবর্তী টপিকে আমরা ডি ব্রগলির বস্তু তরঙ্গ আর ম্যাটার ওয়েভ নিয়ে কথা বলছি।
তাড়িৎচুম্বক বিকিরণ অবস্থা বিশেষে কণার মতো আচরণ করে এবং বলা হচ্ছে ফোটন অবস্থা বিশেষে তরঙ্গের মতো আচরণ করে। এবং আপেক্ষিকতা তত্ত্ব থেকে আমরা কিন্তু ডি ব্রগলির ইকুয়েশন নিয়ে আসতে পারি আলটিমেটলি, এবং এখানে আমরা সেই ডি ব্রগলির ইকুয়েশন ভরবেগের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক, সেই গ্রাফ সেটা আমরা দেখতে পাচ্ছি, এক্সপোনেনশিয়াল একটা গ্রাফ বেসিক্যালি। যদি আমরা এখন এই প্রবলেমগুলোকে সলভ করি অ্যাকর্ডিং টু আওয়ার দিজ ফর্মুলাস, তাহলে হয়তো আমরা এই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনটা একটু ডিটেইলস বা একটু ডিপ ওয়েতে বুঝতে পারবো। আমরা যেরকম প্রথম প্রবলেম দেখছি, বলা হচ্ছে 55 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরিত কোনো ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য এবং ভরবেগ আমাদের কাছে নির্ণয় করতে বলা হচ্ছে। তো যেহেতু বলা হচ্ছে 55 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরিত একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু বলতে পারি হাফ অফ এম ভি স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ই ভি, তাই তো? সেখান থেকে আমরা আলটিমেটলি ল্যামডার ইকুয়েশন বলতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ওভার রুট ওভার 2m ই ভি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু বেসিক্যালি জানি যে এই আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট h ইজ ইকুয়ালস টু হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ডস। আমরা ইলেকট্রনের মাস বলতে পারি 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রামস, এবং আমরা এখানে ভোল্টেজ কত বলেছি 55 ভোল্টস, তাই তো? সো ক্যালকুলেশনগুলো যদি বসাই দিই, আমরা হচ্ছে গিয়ে ল্যামডা এর মান আমাদের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য পেয়ে যাব। তো দেখি আমরা কত আসে, 6.63 exponential minus 34 divided by root over 2 times 1.6 exponential minus 19 times 9.11 exponential minus 31 times আমাদের 55 বিভব পার্থক্য যেহেতু বলা হচ্ছে, সো আমরা এখান থেকে ল্যামডার মান ক্যালকুলেশন করে পাচ্ছি 5.24 into 10 to the power minus 10। এটাই তাহলে আমাদের জন্য ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। এবং ভরবেগ যদি আমরা বের করতে চাই, আমরা বলবো ভরবেগের জন্য p is equals to h over lambda। h এর ভ্যালু আমরা জানি কতটুকু, 6.63 into 10 to the power minus 34 over lambda কত, 5.24 times 10 to the power minus 10। gives us the value of 1.27 into 10 to the power minus 24 কিলোগ্রাম মিটার্স পার সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের জন্য ডি ব্রগলির ভরবেগ। তো আই হোপ বুঝতে পেরেছি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করে ফেলেছি, আমরা আমাদের ভরবেগও বের করে ফেলেছি। পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে একটি কণার গতিশক্তি 16 গুণ করলে তার ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কতটুকু পরিবর্তন ঘটবে। এখন আমরা সবাই জানি ভরবেগের সাথে বস্তুর গতিশক্তির সম্পর্ক আছে, সেটা হচ্ছে ek is equals to p square divided by twice m, রাইট? এখান থেকে কিন্তু আমরা ভরবেগের মান p বলতে পারি root over twice m ek, রাইট? আচ্ছা, এখন ডি ব্রগলির সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি এই ল্যামডা is equals to, এখন ডি ব্রগলির সমীকরণ অনুসারে আমরা বলতে পারি ল্যামডা is equals to h over p, তাই না? সো এখান থেকে আমরা তাহলে ল্যামডা ইকুয়ালস টু কি বলতে পারি, ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি h ওভার রুট ওভার 2m ek, তাই তো? আচ্ছা, যদি এটা বলি, এখান থেকে কিন্তু আমরা বেসিক্যালি পরে ও বোথ সাইড যদি স্কোয়ার করি, স্কোয়ার করে আমরা বলতে পারি ল্যামডা স্কোয়ার is equals to h squared over 2m ek, কারেক্ট? এখান থেকে কিন্তু আমরা আরো এগিয়ে নিয়ে বলতে পারি ল্যামডা স্কোয়ার টাইমস ek is equals to h squared over twice m, তাই তো? সো এখন যদি আমরা m ভরকে ধ্রুবক ধরি, তাহলে কিন্তু আমরা আলটিমেটলি বলতে পারি যে আমাদের জন্য সবসময় ল্যামডা স্কোয়ার ek একটা কনস্ট্যান্ট থাকছে, প্রোভাইডেড দ্যাট বস্তুর ভর যদি ধ্রুব থাকে, তাছাড়া কিন্তু আমরা এটাকে ধ্রুব বলতে পারবো না। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা তাহলে এরকম করে বলতে পারি ল্যামডা 1 স্কোয়ার্ড ek is equals to ল্যামডা 2 স্কোয়ার্ড 16 ek, কারণ আমরা বলেছি যদি কণার গতিশক্তি 16 গুণ করি, তাহলে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা কতটুকু পরিবর্তন ঘটবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে
এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করলে বলতে পারি যে λ2 is equals to 1/4 λ1, তাই না? যদি তাই হয় এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি বলতে পারবো λ2 over λ1 is equals to 1/4। তারপর আমরা বলতে পারবো এখান থেকে আমরা যদি হচ্ছে গিয়ে বিয়োজন করি λ1 minus λ2 over λ1 is equals to 4 minus 1/4। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি λ1 minus λ2 over λ1 is equals to basically কত 3/4, তাই তো? সুতরাং আমরা যদি শতকরা পরিবর্তন জানতে চাই, শতকরা পরিবর্তন আমরা আসলে কতটুকু বলছি? শতকরা পরিবর্তন আমরা বলবো হচ্ছে এখানে আমাদের জন্য 3/4 times 100%, তাই তো? যতটুকু আসে আমরা বুঝতেই পারছি এটা কতটুকু আসবে, 75% পরিবর্তন হবে তাহলে আমাদের জন্য। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে সলিউশন করলাম। আমরা কি বললাম তাহলে? যদি 16 গুণ আমরা কণার গতিশক্তি পরিবর্তন করি তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের শতকরা পরিবর্তন কতটুকু হচ্ছে? 75% পরিবর্তন হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কম্পটন ইফেক্ট নিয়ে কথা বলছি আমরা। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তু যেমন ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হবে। এই ঘটনাটাকেই আমরা কম্পটন ইফেক্ট বলছি। এবং কম্পটন ইফেক্টের জন্য যে ফর্মুলাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে আমাদের জন্য। এগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করব আমাদের বিভিন্ন প্রবলেম সলিউশনের জন্য। এখন যদি আমরা এরকম একটা প্রবলেম সলভ করি যেখানে আমরা কম্পটন ইফেক্টের ইকুয়েশন ইউজ করব, বলা হচ্ছে বিক্ষিপ্ত কোণ কত হলে 0.134 নিউটন মিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মির বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের থেকে 1.3% বড় হবে, তাই তো? তো চলুন আমরা এই প্রবলেমটা সলিউশন করি। এখন আমরা যদি প্রশ্নটা একটু কেয়ারফুলি পড়ি আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের কাছে ডেল্টা ল্যামডা which is equals to ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম, এই যে মানটা আছে এই মানটাকে আমরা কি করতে বলছি? এই মানটা হচ্ছে গিয়ে ল্যামডা, আমাদের এখানে ল্যামডা আসলে কতটুকু? আদি দৈর্ঘ্য 0.134 ন্যানোমিটার, তাই না? সো এই 0.134 ন্যানোমিটারের আলটিমেটলি 1.3% বড় হতে যাচ্ছে, তাই তো? সো দিস শুড বি কতটুকু আমাদের জন্য? 0.134 into 10 to the power minus 9 for nanometers into 0.013, তাই তো? সো আমরা ডেল্টা ল্যামডার মান কতটুকু পাচ্ছি আলটিমেটলি? তো আমরা এখানে মান পাচ্ছি আলটিমেটলি 1.74 into 10 to the power minus 12, ঠিক আছে? এটাই কিন্তু তাহলে আমাদের জন্য আলটিমেটলি ডেল্টা ল্যামডা। এখন আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমরা বলতে পারি ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু, যেহেতু বিক্ষিপ্ত কোণ চাচ্ছে আমরা কিন্তু আলটিমেটলি তাহলে চলে যাচ্ছি কোথায়? আমরা চলে যাচ্ছি আমাদের যেই পার্টিকুলার ফর্মুলা ছিল সেই ফর্মুলার দিকে। ফর্মুলা কি ছিল আমাদের? ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু, আমরা বলবো ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম কম্পটন ইফেক্টের জন্য ইজ ইকুয়ালস টু h/m0c ইনটু 1 মাইনাস cos অফ থিটা, যেখানে এই cos থিটাটাই আমাদের জন্য বিক্ষেপণ কোণ বা বিক্ষিপ্ত কোণ, তাই তো? সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে cos থিটার মান বের করতে চাই, আমরা বুঝতে পারছি cos থিটার মান কতটুকু হবে? cos থিটা বেসিক্যালি হবে 1 মাইনাস ডেল্টা ল্যামডা ওভার h ডিভাইডেড বাই m0c, তাই না? এখন এখান থেকে আমরা কিন্তু আলটিমেটলি ক্যালকুলেশনটাকে আগানোর জন্য যদি চাই আমরা জানি h এর ভ্যালু কতটুকু হবে। h is equals to আমরা বলবো হচ্ছে 6.63 into 10 to the power minus 34 জুল সেকেন্ডস। আমরা এখান থেকে m not equals to বলবো হচ্ছে 9.11 into 10 to the power minus 31 kilograms। সো এই মানগুলো, এবং আমরা জানি আলোর বেগ c অবশ্যই 3 into 10 to the power 8 meters per second, মানগুলো যদি বসাই আমরা মানগুলো বসালে cos theta equals to পাচ্ছি আলটিমেটলি কত? 1 মাইনাস ডেল্টা ল্যামডা হচ্ছে 1.74 into 10 to the power minus 12 ডিভাইডেড বাই h কতটুকু? 6.63 into 10 to the power minus 34 ডিভাইডেড বাই আবারও 9.11 into 10 to the power minus 31 টাইমস c হচ্ছে আমাদের জন্য 3 into 10 to the power 8। সো সম্পূর্ণ ক্যালকুলেশনটা যদি আমরা আলটিমেটলি কমপ্লিট করি আমরা তাহলে এখান থেকে থিটা এর মান পাবো। তো ফাইনালি আমরা এখান থেকে থিটার মান পাচ্ছি 73.58 ডিগ্রিস। আশা করি বুঝতে পেরেছি আমরা কি করে প্রবলেমটি সলভ করেছি।
পরবর্তী টপিকে চলে যাই। বলা হচ্ছে পারদের বাষ্প 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটন শুষে নিয়ে পরবর্তীতে দুটি ফোটন নিঃসরণ করে। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি 180.5 ন্যানোমিটার হয় তাহলে অপরটির তরঙ্গ দৈর্ঘ্য কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেমটি সলিউশন করার জন্য আমরা কিন্তু শক্তি সংরক্ষণশীলতার নীতি সাহায্য নিতে পারি। আমরা বলতে পারি আমরা যদি হচ্ছে গিয়ে ইন দিস পার্টিকুলার কেস hc ওভার 140 টাইমস 10 টু দি পাওয়ার -9 মিটারের যে তরঙ্গ দৈর্ঘ্য আছে তার সে যতটুকু শক্তি নিয়ে আসছে এই ফোটন পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্যের একটি পারদের বাষ্প এই ফোটন শুষে নিয়েছে এবং পরবর্তীতে সে দুটো ফোটন নিঃসরণ করেছে। আমরা কিন্তু বলতে পারি সেই দুটো ফোটনের শক্তির সমষ্টি হবে আমাদের এই প্রথম শোষণকারী ফোটনের শক্তির সমান। সো আমরা বলতে পারি hc ওভার 180.5 ইন্টু 10 টু দি পাওয়ার -9 প্লাস hc ওভার lambda 1। এই lambda 1 এর ভ্যালু আমরা সাপোজ জানি না, বাট আমরা যেহেতু এখানে h এর ভ্যালু জানি, h একটা কনস্ট্যান্ট এখানে আমরা সবাই জানি 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ডস, এবং আলোর বেগ আমরা বলতে পারবো কতটুকু, আলোর বেগ c আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার্স পার সেকেন্ড। এখন যদি আমরা ক্যালকুলেশনটাকে সামনে আগাতে চাই, বোথ সাইড থেকে আমরা বলতে পারি hc কিন্তু ক্যান্সেলস ইচ আদার আউট। সো আলটিমেটলি আমরা বলতে পারি 1 বাই lambda 1 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি 1 ওভার 140 ইন্টু 10 টু দি পাওয়ার -19 minus 1 over, sorry, not -19, 10 to the power -9 minus 1 over 180.5 times 10 to the power -9, তাই তো? সো এখান থেকে lambda 1 এর মান কতটুকু আসছে আমরা যদি ক্যালকুলেশনটা কমপ্লিট করি, এখান থেকে আমরা lambda 1 এর মান বলতে পারবো 6.24 into 10 to the power -7 মিটার। সো অপর ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6.24 into 10 to the power -7 মিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি আমরা প্রবলেমটি সলিউশন। পরবর্তী প্রবলেমে যদি যাই, বলা হচ্ছে 0.40 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে একটি ফোটন স্থির থাকা একটি ইলেকট্রনের সাথে সংঘর্ষের পর পূর্বের গতিপথের সাথে 150 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। বিক্ষিপ্ত ফোটনের বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই প্রবলেমটি সলিউশনের জন্য আমরা বুঝতে পারছি আমরা কম্পটন ইফেক্টের ফর্মুলা ইউজ করব, which is delta lambda is equals to lambda prime minus lambda naught, যেখানে lambda prime হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং lambda naught হচ্ছে আমাদের তার আদি তরঙ্গ দৈর্ঘ্য, is equals to h over m naught c, যেখানে h হচ্ছে আমাদের জন্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আমরা মান জানি h is equals to 6.63 into 10 to the power -34 জুল সেকেন্ডস। আমরা জানি ইলেকট্রনের নিশ্চল ভর m naught is equals to হচ্ছে 9.11 into 10 to the power -31 kilograms, এবং আমরা এখান থেকে থিটা কতটুকু বলতে পারি, থিটা ইকুয়ালস টু বলতে পারি 150 ডিগ্রিজ, তাই তো? আচ্ছা, সো এখান থেকে 1 মাইনাস cos থিটা আমরা যদি ইকুয়েশনে বসাই দেই, আমরা যেহেতু আলটিমেটলি এখান থেকে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম বের করতে চাই, ল্যামডা প্রাইম ইকুয়ালস টু আমরা বলবো ল্যামডা নট প্লাস h ওভার m নট c বেসিক্যালি ইনটু 1 মাইনাস cos অফ থিটা। সো যতগুলো আমাদের এখানে ধ্রুবকের মান আছে এবং জানা মান আছে আমরা বসিয়ে দেই। ল্যামডা নট কতটুকু, 0.40 ইনটু 10 টু দি পাওয়ার -19 প্লাস h কতটুকু, h আমাদের জন্য হচ্ছে 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34 এবং m নট c হচ্ছে গিয়ে 9.11 ইনটু 10 টু দি পাওয়ার -31 টাইমস c হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, 1 মাইনাস cos 150 ডিগ্রিজ। মান বসিয়ে দিয়ে আমরা আলটিমেটলি ল্যামডা প্রাইমের মান বের করতে পারছি কতটুকু, খেয়াল করে দেখি। ক্যালকুলেশন করলে ল্যামডা প্রাইমের মান আসবে 4.045 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার, তাই তো? অথবা আমরা বলতে পারি 4.045 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার, অথবা যদি আমরা এটাকে ন্যানোমিটার স্কেলে নিয়ে যেতে চাই আমরা বলবো 0.4045 ইনটু 45 ন্যানোমিটারস, ঠিক আছে? এবং যদি আমরা এখান থেকে ফোটনের বেগ বের করতে চাই, আমরা জানি সব সময় ফোটনের বেগ কতটুকু হবে, আসলে c ইকুয়ালস টু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটারস পার সেকেন্ড। তো আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটি সলিউশন। আমরা এখন আমাদের পরবর্তী টপিকে যাচ্ছি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে সম্পর্কে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ে কোনো কণার অবস্থান এবং ভরবেগের অনিশ্চয়তার গুণফল প্লাঙ্কের ধ্রুবকের সমান বা এর থেকে বড় হবে।
এখন এই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল আসলে কিরকম ফর্মুলাগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করি সেই ফর্মুলাগুলোকে আমরা এখানে দিয়ে রেখেছি। এখন গাণিতিক সমস্যার জন্য আমরা যদি একটু ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যাই তাহলে হয়তো আমরা এই ইকুয়েশনগুলোর জন্য যে এক্সপ্রেশনগুলো আছে, যে ইউজেজগুলো আছে সেগুলো হয়তো একটু ডিপ আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে পারবো। বলা হচ্ছে প্রথম যেই প্রবলেমটা আমরা দেখবো সেখানে বলা হচ্ছে একটি ইলেকট্রনের বেগ 110 মিটার পার সেকেন্ড এবং ভুলের সীমা বলা হচ্ছে 0.15%। ইলেকট্রনের অবস্থানের সর্বনিম্ন অনিশ্চয়তা নির্ণয় করতে বলা হচ্ছে আমাদেরকে। এখন আমরা জানি ইলেকট্রনের যে ভরবেগ আছে সে ভরবেগ p ইকুয়ালস টু আমরা বলতে পারি mv, তাই না? যেখানে আমরা m এর মান জানি 9.11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কিলোগ্রাম এবং এখানে আমাদের বেগ বলা হচ্ছে কত 110 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের আলটিমেটলি ভরবেগ কত আসছে? আমাদের জন্য এখানে ভরবেগ আসছে তাহলে 1.002 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 28 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এবং ভরবেগের অনিশ্চয়তা তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করব? ডেল্টা পি ইকুয়ালস টু আমরা বলবো, যেহেতু ভুলের সীমা বলা হচ্ছে 0.15%, সো আমরা বলবো 0.15 ওভার 100 টাইমস 1.002 into 10 to the power minus 28 is equals to 1.503 into 10 to the power minus 31 kilograms meters per second, right? আচ্ছা, এখন আমরা জানি ডেল্টা এক্স ডট ডেল্টা পি, এটা কিন্তু আমরা একটু আগে স্লাইডে দেখেছিলাম ইকুয়েশনটা হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ ওভার 4 পাই, তাই তো? তো এই ইকুয়েশন থেকে আমরা কিন্তু ডেল্টা এক্স এর মান খুব সহজেই বের করতে পারি, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ হচ্ছে 6.63 into 10 to the power minus 34 divided by 4 times 3.1416 times delta p হচ্ছে 1.503 into 10 to the power minus 31 kilograms, right? So তাহলে কতটুকু আসছে? আমরা যদি এই পরের লাইনটাকে ক্যালকুলেশন করে লিখি আমরা বলবো x is greater than or equal, আমরা তাহলে ডেল্টা x পাচ্ছি ডেল্টা x greater than or equal 3.51 into 10 to the power minus 4 মিটার। সুতরাং এটাই হচ্ছে আমাদের জন্য অবস্থানের সর্বনিম্ন অনিশ্চয়তা। তো আশা করি আমরা প্রবলেমটি বুঝতে পেরেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ক্লাসটি করার জন্য। আমি সৈয়দ আল নাহিয়ান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সাইনিং অফ। ইনশাআল্লাহ আপনাদের সাথে সামনে অন্য কোনো এক ক্লাসে আমাদের আবার দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।